আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। আজকে রাজনীতির বাইরে একটু আলোচনা করতে চাই। আজকে বিশেষ একটি দিন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। তাই বিশ্বজুড়ে যারা শান্তি রক্ষা করে যাচ্ছেন সেই সব বীর সেনানীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের স্টুডিওতে। আমরা একটু তাদের সাথে শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর, ঢাকা। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব ক্যাপ্টেন মোহাম্মদ মিনহাজউদ্দিন, পরিচালক, হাইড্রোগ্রাফি পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী। আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব গ্রুপ ক্যাপ্টেন BM হাসান মাহমুদ, উপপ্রধান পরিদর্শক, প্রধান পরিদর্শকের কার্যালয়, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, আসলে দেশের পরিমণ্ডলের বাইরে গিয়ে আপনারা শান্তি রক্ষা করে যাচ্ছেন, সেই আলোচনা একটু ফিরতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকেই আলোচনা শুরু করছি। যেটি সাধারণত দেখা যায় যে যেহেতু আপনারা প্রশিক্ষণ দেশের বাইরেও নিয়ে থাকেন, এটিও সত্যি, তবে সাধারণত বাংলাদেশকে ঘিরেই তো প্রশিক্ষণ নেওয়া হয়, এখানকার ভূখণ্ডে আপনাদের চলাচল। এরপরে হঠাৎ করে একটি অপরিচিত জায়গায় গিয়ে আপনারা শান্তি রক্ষার দায়িত্ব পালন করেন। এটি কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা যে দেশীয় পরিমণ্ডলের বাইরে, দেশীয় আবহাওয়ার বাইরে ভিন্ন একটি আবহাওয়ায় গিয়ে দায়িত্ব পালন করেন? ধন্যবাদ। আমি শুরুতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপাত দৃষ্টিতে এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের জন্য কোনো বড় ধরনের চ্যালেঞ্জ না। কারণ হলো আমরা প্রতিনিয়তই কোনো না কোনো প্রশিক্ষণের মধ্যে নিয়োজিত থাকি, আর এই প্রশিক্ষণগুলো ওভাবেই তৈরি করা হয় যাতে করে আমরা আমাদের সামনের যে কর্তব্যগুলো আছে, যেখানে যেখানে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, ওই দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। তো জাতিসংঘের যে কর্তব্যটা শান্তিরক্ষী হিসেবে, এটা আমরা দীর্ঘদিন ধরেই পালন করছি। ফলে এখন জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমের জন্য প্রশিক্ষণটা আমাদের একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্য যে চ্যালেঞ্জগুলো আপনার কাছে মনে হচ্ছে, নতুন ভৌগোলিক পরিবেশ বা স্থানীয় পরিস্থিতি, এগুলোর ব্যাপারে আমরা বিশেষায়িত প্রশিক্ষণ দেশেই গ্রহণ করি। আমাদের বিপসট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেনিং। এখানে একটা কন্টিনজেন্ট যখন ডিপ্লয় হয়, তার আগে ওই দেশের উপযোগী প্রশিক্ষণ, বিশেষ কোনো সরঞ্জামাদির দরকার হলে ওটার উপরে বিশেষ প্রশিক্ষণ, সমস্ত কিছু পুরোপুরিভাবে অ্যারেঞ্জ করার পরেই তারপরে কন্টিনজেন্টটা ডিপ্লয় হয়। ফলে ওই চ্যালেঞ্জগুলো আর পরবর্তীতে আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে না। শুরুতে থাকে কিন্তু পরে আর থাকে না। এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। মানে সেটি আর খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না? বাধা হয়ে দাঁড়ায় না। আমরা নিজেদেরকে যথাযথভাবে প্রস্তুত করার পর্যাপ্ত সুযোগ পাই এবং ওইভাবে প্রস্তুত করেই আমাদের সৈন্যদেরকে বিদেশের মাটিতে পাঠাই। যেহেতু আরেকটি বিষয় আমি একটু জানতে চাই এই সাথেই, আসলে যেহেতু আপনারা বিদেশে আসলে শান্তির জন্য যান, কারণ ওই জায়গাটাতে অশান্তি বিরাজ করছে বলেই আপনারা সেখানে ডিপ্লয় হন, বা আপনারা সেখানে শান্তি ফিরিয়ে দিয়ে আবার ফিরে আসেন শান্তি প্রতিষ্ঠা করে। তো এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখে পড়েন, বা ব্যক্তিগতভাবে যদি আপনার কথাও জানতে চাই যে আপনি এরকম বিশেষ কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন কিনা যেটি আপনি পরে উতরে গেছেন বা এরকমের? এটা এক এক মিশন এক এক রকম। আমি যদি আমার অভিজ্ঞতা দিয়েই বলি, আমি সর্বশেষ ছিলাম দক্ষিণ সুদানে। এখানে আমাদের মূল দায়িত্বগুলোর মধ্যে অন্যতম ছিল, আমরা বলি, প্রোটেকশন অফ সিভিলিয়ান। তো এখানে বিভিন্ন সশস্ত্র গ্রুপ থাকে, তাদেরকে একটা আলোচনার মধ্যে রেখে বা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গিয়ে তাদের গোত্রের বাইরের কাউকে নিরাপত্তা বিধান করা, এটা এক ধরনের চ্যালেঞ্জ। আবার ধরেন আমি যদি আমার প্রথম মিশনের কথা বলি, সেটা ছিল লাইবেরিয়াতে 2004-05-এ। আমরা জাস্ট কনফ্লিক্টের পরপরই ডিপ্লয় হয়েছিলাম। ওখানে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল ডিজারমামেন্ট। ইউএনেরই একটা বিষয় আছে, DDRR বলে, ডিজারমামেন্ট, ডিমোবিলাইজেশন, রিহ্যাবিলিটেশন, রিইন্টিগ্রেশন। তো আমি যদি এই যে বলি চ্যালেঞ্জটা দু জায়গায় কিন্তু দুই রকম ছিল। ওখানে আমাদের চারপাশে প্রচুর আর্ম গ্রুপ ছিল। তো আমরা প্রায় আমার ছোট একটা ক্যাম্পেই ওই এলাকাতে প্রায় 3000-এর বেশি আর্মড ব্যক্তিকে আমরা ডিজার্ম করি।
আমরা যখন ওখান থেকে চলে আসি, আমাদের পরের কন্টিনজেন্ট কিন্তু আবার ডিসআর্মামেন্টের চ্যালেঞ্জটা ফেস করেনি। তারা ফেস করেছে একটা ইলেকশন, ফ্রি ফেয়ার একটা ইলেকশন যেন ঠিক ওখানে হয়, ওই চ্যালেঞ্জটা। আবার আমার সেকেন্ড মিশন ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। ওখানে আবার চ্যালেঞ্জটা এরকম না, ডিসআর্মামেন্টের এই চ্যালেঞ্জে ছিল না, বা প্রোটেকশন অফ সিভিলিয়ানের ছিল না। এখানে মূল চ্যালেঞ্জ ছিল বিভিন্ন ট্রাইবাল গ্রুপের মধ্যে যে আর্ম কনফ্লিক্ট, এগুলো যেন না হয়, এই গোত্রগুলোকে ডিসএনগেজ করে রাখা, তাদের মধ্যে যেন শান্তি বজায় থেকে এটা রাখা। তো এখন ওই যে চ্যালেঞ্জগুলো কিন্তু মিশন স্পেসিফিক। এই জন্যই ডেপ্লয়মেন্টের আগে বাংলাদেশে আমরা একটা কন্টিনজেন্ট বা আমরা যারা যেখানে যাব ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই তারপরে সেখানে, ফলে প্রশিক্ষণ যেটা, এটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে, যাতে করে ওইখানকার চ্যালেঞ্জগুলো আমাদের জন্য আর বাধা না থাকে, বরং আমরা যেন কার্যকরীভাবে দায়িত্ব পালন করতে পারি। সেটি তো অবশ্যই বোঝাই যাচ্ছে, যেহেতু আমরা প্রশংসার সাথে সেই দায়িত্বটি পালন করছি। একটু যেতে চাই ক্যাপ্টেন মোহাম্মদ মিনহাজউদ্দিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা এখন সম্ভবত লেবাননে বানুজা সংগ্রাম নিয়োজিত আছে, এর আগে বিজয় সেখানে দায়িত্ব পালন করেছিল। তো সাধারণত যেটি আসলে তার কাছে জানতে চাইছিলাম যে ভিন্ন পরিবেশে গিয়ে, তো সেই ক্ষেত্রে এটিও যদি জানতে চাই যে ভিন্ন একটি সমুদ্র পরিমণ্ডলে গিয়ে দায়িত্ব পালন করছে, সেটি কি চ্যালেঞ্জ হয় কিনা, কোনো এই ভৌগোলিক কোনো কারণ কি চ্যালেঞ্জ হয় নৌবাহিনীর ক্ষেত্রে? আমি ধন্যবাদ জানাই রাসেল ভাই আপনাকে। আর বক্তব্য শুরুর আগে আমি যমুনা টিভিকেও ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ দিনে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার প্রশ্নতে ফিরে যাচ্ছি। আপনি আমাদের ইউনিফিলে যে লেবাননে যে জাহাজটি আছে সেটির বিষয়ে জানতে চেয়েছেন। দেখেন, আমরা যখন নৌবাহিনীতে থাকি একটি জাহাজে কিন্তু এটা একটি স্ট্যান্ডার্ড প্রসিজার, এবং সেই প্রসিজার মোতাবেক কিন্তু আমরা শুরু থেকে প্রশিক্ষণগুলো গ্রহণ করে থাকি। এবং আমরা নৌবাহিনীতে দুটি পাবলিকেশন বেসিক্যালি ফলো করে থাকি আমাদের অপারেশনগুলোর জন্য। একটা বলি যে আমরা বিএন পাবলিকেশন, অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশন, যেটা আমাদের আভ্যন্তরীণ আমরা করি। আরেকটি হচ্ছে আমরা বলি এটিপি, অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশন, যেটা আমরা যখন বহির্বিশ্বের সাথে যাই তখন তাদের সাথে কিন্তু তাদের ভাষাগত, আমাদের যে একটা নৌবাহিনীর পরিভাষা আছে সেটার সাথে যাতে আমরা একাত্ম থাকতে পারি, তো সেই জন্য তখন আমরা কিন্তু অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশনটা ফলো করে থাকি। এবং আপনারা জানবেন, আমরা যখন লেবাননে আমাদের এই জাহাজটা ডেপ্লয় হয়, প্রথম ডেপ্লয় হয়েছিল দুটি জাহাজ, ওসমান এবং মধুমতি জাহাজ ছিল। এটি 2010 সালে ছিল এবং দীর্ঘদিন বিজয়ের আগে, এবং এটি অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং দক্ষতা এবং পারদর্শিতার সাথে সেখানে নিয়মিতভাবে টহল প্রদান করত। এবং এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। এবং আমরা জানেন অতি সম্প্রতি আমাদের জাহাজটা যেখানে লেবাননে অপারেট করে, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধাংশে একটা অবস্থান, সেখান থেকে কিন্তু খুব একটা দূরে অবস্থিত না। সো সামগ্রিকভাবে ওখানকার অপারেটিং যে প্রসিজারটা সেটা এখন অনেক চ্যালেঞ্জিং হয়েছে। বাট আমাদের প্রশিক্ষণ যেটা আমরা নিয়েছি এবং সবার সাথে মিলে আমরা যে কাজটা করছি, সেটা আমাদেরকে কিছুটা অবশ্যই এখানে চ্যালেঞ্জ আসবে, বাট সেটার জন্য কিন্তু অপারেশন থেমে নাই, প্রতিনিয়ত জাহাজগুলো অপারেশন করছে। এবং আজকেও কিন্তু এই যে বিশ্ব শান্তিরক্ষা দিবস, আজকেও এই জাহাজটা কিন্তু সমুদ্রে টহলরত অবস্থায় আছে। সো সেদিক দিয়ে আমরা বলবো যে ইসরায়েল ফিলিস্তিনের কারণে কি ঝুঁকি একটু বেড়েছে? ঝুঁকি অবশ্যই বেড়েছে, কারণ আপনারা জানবেন যে এখানে যে লাইভ অ্যামুনিশনের ব্যবহার এখানে হচ্ছে। সো যখনই লাইভ অ্যামুনিশনের ব্যবহার হবে, এবং আমাদের যে যুদ্ধ জাহাজটা আমরা পাঠিয়েছি এটা অত্যন্ত আধুনিক একটি যুদ্ধ জাহাজ, এবং এটি মিসাইল সম্বলিত একটি যুদ্ধ জাহাজ। তো সেখানে অবশ্যই একটি অস্থিতিশীল পরিবেশ আছে। সেখানে মাঝে মাঝে আমাদের ইউএনের ম্যান্ডেট যেগুলো আছে, আপনারা জানেন যে ইউএনের ম্যান্ডেটগুলো কিন্তু সময়ে সময়ে পরিবর্তনশীল। আমরা যদি ম্যান্ডেটগুলোকে বলি, যেমন প্রথমে আসছে ইউএন পিস কিপিং, দেন পিস সাপোর্ট, দেন পিস এনফোর্সমেন্ট। তো আপনি যখনই পিস কিপিং থেকে পিস এনফোর্সমেন্টের দিকে আগাবেন, তখন কিন্তু ম্যান্ডেটগুলো অনেক স্ট্রিক্ট কমপ্লায়েন্সের দিকে যায়, তখন আপনার ঝুঁকিটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাট এটা সবার সাথে মিলিত প্রচেষ্টায় সেই ঝুঁকিটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এখন এ পর্যন্ত আমরা বলতে পারি যে আমাদের কিন্তু কোনো ক্যাজুয়ালিটি ইনফ্যাক্ট লেবাননে এখন পর্যন্ত নেই, এবং সাকসেসফুলি মেরিটাইম টাস্কফোর্সের আন্ডারে বাংলাদেশ অত্যন্ত নির্ভরতার সাথে সেখানে এই দায়িত্বটা পালন করে আসছে। যেই জাহাজটি আমাদের, এটি সম্ভবত তৃতীয় প্রজন্মের জাহাজ, আপনি যেহেতু প্রযুক্তির কথা বলছিলেন, এটাই কি এখন ওয়ার্ল্ডের লেটেস্ট, নাকি এর চেয়ে আরো? প্রযুক্তিগত থেকে লেটেস্ট আসলে এভাবে বলাটা আসলে ঠিক হবে না, কারণ এক একটা জাহাজের সক্ষমতা এক এক ধরনের।
সো একটা জাহাজকে যখন তৈরি করা হয় তার কিন্তু স্পেসিফিক একটা রোল থাকে। সো কোনো একটা জাহাজ হয়তো পার্টিকুলারলি সে শুধু এয়ার ডিফেন্সের জন্য, কোনোটা হয়তো সারফেস ক্যাপাবিলিটির জন্য, কোনো একটা আন্ডার ওয়াটারের জন্য। সো এই জাহাজটার ক্যাপাবিলিটিটা এভাবেই তৈরি করা হয়েছে যে ভূমধ্যসাগরে এই মুহূর্তে আমাদের পিস এবং অন্যান্য যে আন্তর্জাতিক অন্যান্য যে জাহাজগুলো ডিপ্লয়েড আছে অন্যান্য দেশের, তাদের সাথে যাতে একইভাবে একই পেসে যাতে আমরা সেইখানে আমাদের দায়িত্বটা পালন করতে পারি। তো সেই আঙ্গিকে বলবো যে এটা অবশ্যই অনেকটা হাইলি ক্যাপেবল একটা প্ল্যাটফর্ম, এবং আমরা এই জাহাজটার জন্য সত্যিই গর্বিত। এবং এই জাহাজটা প্রতিনিয়ত পেট্রোলে থাকে এবং আমাদের লাল সবুজের পতাকা সেখানে উড্ডয়ন হচ্ছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনী থেকে শুরু করে সর্বোপরি যে দেশের যে একটা ভাবমূর্তি, সেটা আমরা মনে করি যে লেবাননে অত্যন্ত প্রশংসনীয় একটা ভূমিকা পালন করে যাচ্ছে সেখানে। একটু জনাব গ্রুপ ক্যাপ্টেন BM হাসান মাহমুদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা সেনাবাহিনী বা নৌবাহিনীর তথ্যগুলো জানলাম, সাধারণত বিমান বাহিনীর কোন ধরনের দায়িত্বগুলো পালন করে শান্তিরক্ষার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে? যুদ্ধের ক্ষেত্রে হয়তো আমরা সাধারণ মানুষ মনে করি যে হয়তো যুদ্ধের ক্ষেত্রে বিমান বাহিনীর এক ধরনের ভূমিকা, শান্তিরক্ষায় আসলে বিমান বাহিনী কীভাবে ভূমিকা পালন করে, কোন কোন দায়িত্বগুলো পালন করতে? ধন্যবাদ আপনাকে। আপনি উত্তরে যাওয়ার আগে আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের। বাংলাদেশ বিমান বাহিনী সর্বপ্রথমে 1993 সালে বসনিয়া হার্জেগোভিনাতে 6 জন মিলিটারি অবজারভার হিসেবে ডিপ্লয় হয়েছিল। তো মিলিটারি অবজারভার নর্মালি পিস কিপিংয়ের জন্য যে ম্যান্ডেটটা আছে ওটা অবজার্ভ করে। পরবর্তীতে 1995 সালে সর্বপ্রথম আমরা 2টি বেল হেলিকপ্টার সহ প্রায় 26 জনের একটা কন্টিনজেন্ট কুয়েতে ডিপ্লয় করি। যে আপনি জানেন যে ইরাক কুয়েতে যুদ্ধের পরে ওইখানে যে ডিমিলিটারাইজ জোন ছিল, ওই জোনে আমরা ম্যান্ডেট ভায়োলেট হচ্ছে কিনা কেউ বা সিজ ফায়ারটা ভায়োলেট করছে কিনা এটা আমরা অবজার্ভ করতাম। ওইটা যদি আপনি স্যারের সাথে কথা বলছিলেন যে পিস কিপিং মিশনের ধরনটাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে আমরা যে মিশনগুলো করতাম সেটা হচ্ছে 2টা দেশের মধ্যে কোনো যুদ্ধ ছিল, দেন 2টা দেশ এগ্রি করলো, এটা পিস হলো, আমরা ওইখানে যে পিস কিপিং মিশনটা করতাম। বাট বর্তমানে মিশনগুলো হয়ে গেছে পিস এনফোর্সমেন্ট। এখন ঠিক ইন্টারস্টেটের কনফ্লিক্টের চেয়ে ইন্টারস্টেট মানে দেশের মধ্যে সমস্যাটা বেশি, দেশের মধ্যে বিভিন্ন রেবেল গভর্নমেন্ট, এইখানে এনফোর্সমেন্ট করতে হচ্ছে পিস। সো আমরা যদি বিমান বাহিনীর মিশন ধরি, প্রথমে হচ্ছে ট্রুপস ইনসারশন বা এক্সট্রাকশন যেটা করি, যে কোনো একটা জায়গায় সমস্যা হলো তখন ওইসব জায়গায় আমরা স্পেশাল ফোর্স বা ল্যান্ড ফোর্সকে নিয়ে যাই, ডিপ্লয় করি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হলে আবার ওই ফোর্সকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়। এছাড়া যেটা হয় যে আপনার ক্যাজুয়ালিটি এভাকুয়েশন বা মেডিকেল এভাকুয়েশন, যেমন আমি যখন ইরাক কুয়েতে ছিলাম তখন ওইখানে প্রচুর ল্যান্ডমাইন ছিল। তো প্রতিদিন দেখা যাচ্ছে বাচ্চারা কিছু না বুঝতে পেরে খেলতে যেত, ওইখানে ল্যান্ডমাইন এক্সপ্লোশন হতো। তো ওদেরকে যে এভাকুয়েট করে হসপিটালে নিয়ে যাওয়া, এইটা অন্যতম একটা কাজ। তো এইটা আমার যেমন এখন সিচুয়েশনটা আবার অন্যরকম, এখন এই মিশনগুলো আমাদের রাতের বেলাও করতে হচ্ছে, যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে নাইট ভিশন গগলস ইউজ করতে হচ্ছে। কারণ আফ্রিকাতে আপনি জানেন ইজ ডার্ক, টোটালি ডার্ক আফ্রিকাতে। এছাড়া যে ধরনের মিশন করি আমরা, রাতে কেন করতে হচ্ছে যদি একটু ছোট করে জেনে নিন? রাতে অনেক এভাকুয়েট করতে হয়, কারণ যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, স্পেশালি আপনি যদি আফ্রিকাতে এখন যে আইইডিগুলো, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস যে এক্সপ্লোশনগুলো হয়, এটা দেখা যাচ্ছে ওই সন্ত্রাসী হামলাগুলো রাতের বেলা ম্যাক্সিমাম হচ্ছে। আমি যেটা বললাম যে এখন তো আর 2টা দেশের মধ্যে কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে নিজের দেশের মধ্যেই প্রবলেমগুলো একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপে। তো এখন ক্যাজুয়ালিটি এভাকুয়েশন এক ধরনের মিশন করি আমরা। তারপরে আমাদের যেই ল্যান্ড ফোর্সেস বা অন্যান্য ফোর্সেসগুলো ডেপ্লয়েড থাকে, ওরা বিভিন্ন রিমোট লোকেশনে থাকে। আফ্রিকা, আপনি ধরেন কঙ্গোর মতো একটা বিশাল দেশ, যেটা আপনার আফ্রিকার ইস্টার্ন পার্ট থেকে ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত বিস্তৃত, এখানে কিন্তু কোনো রোড নেটওয়ার্ক নেই। তো ওই টিম সাইটগুলা যেখানে আমাদের ফোর্সেস ডেপ্লয়েড আছে, ওদেরকে কিন্তু লজিস্টিক সাপোর্টটা এয়ারের মাধ্যমে দিতে হয়। তো আমাদের এমন হয়েছে যে যে দেশে আমরা ডেপ্লয়েড ছিলাম সেই দেশ ছাড়াও অন্য দেশেও আমাদেরকে সাপোর্ট দিতে হয়েছে। যখন সুদান থেকে সাউথ সুদান আলাদা হলো, তখন সুদানে কিন্তু কোনো ইউএন মিশন ছিল না। আমাদের হেলিকপ্টার কঙ্গো থেকে আমরা ওইখানে ডিপ্লয় করেছিলাম 6 মাসের জন্য। টিল দ্যাট মিশন ইস্টাবলিশড, কঙ্গো থেকে গিয়ে আমরা ওই সাপোর্টটা দিয়েছি।
সিমিলারলি আমাদের যেমন C-130 এখন কঙ্গোতে ডেপ্লয়েড ছিল, বাট ওই C-130 কিন্তু শুধুমাত্র কঙ্গোতে অপারেট করে না, বর্তমানে যেমন এটা উগান্ডাতে আছে, কাম্পালা থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ওই পুরা ইউএন মিশন এরিয়াগুলোকে। সো আমাদের এগুলোই মেইনলি আমরা এই টাইপের মিশন করে থাকি। বাট কোনো ক্ষেত্রে পিস এনফোর্সমেন্টের জন্য, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, যখন আমাদের ইউএনের ক্যাম্পটাই রেবেলদের দ্বারা অ্যাটাক হয়, তখন আমাদের এয়ারক্রাফট থেকে ফায়ারিং করতে হয়েছে, রকেটিং করতে হয়েছে। হ্যাঁ, আমি এটি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি এরকমের কোনো অনাকাঙ্ক্ষিত হামলা বা আক্রমণের মধ্যে পড়তে হয় কিনা? মাঝে মধ্যেই পড়তে হয়, বাট আমাদের এয়ারক্রাফটগুলো খুবই ইকুইপড এবং আমাদের এয়ারক্রাফটে সবসময় এয়ার গানার থাকে। আর যখন কোনো ডেডিকেটেড ফায়ার সাপোর্ট মিশন লাগে, তখন আমরা যেটা এয়ারক্রাফটে যে অর্গানিক আর্মামেন্ট, রকেটিং বা গান, ওগুলো আমরা আগে থেকে নিয়ে যাই। সো এরকম আগে যেটা হতো যে ইউএনএন ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার থাকতো। সো যে কোনো জায়গায় আমাদের মিশন হলে আগে অ্যাটাক হেলিকপ্টার গিয়ে ওইটাকে একটু স্যানিটাইজ করতে এরিয়াটা, দেন উই উড গো অ্যান্ড ডেপ্লয় দি ট্রুপস। বাট এখন যেটা হচ্ছে যে অ্যাটাক হেলিকপ্টার সাপোর্টটা আস্তে আস্তে ইউএন যেহেতু বাজেট কমে গেছে, উইথড্র করতে হচ্ছে। সো এই নিরাপত্তাটা আমাদের নিজেদেরই দেখতে হচ্ছে, মানে ঝুঁকি আরও বেড়েছে, ঝুঁকিটা একটু বেড়েছে বিকজ অফ দি টাইপ অফ মিশন। আমাদের একটু হতাহতের বিষয় নিয়েও একটু জানতে চাই, বিশেষ করে বিমান বাহিনীর ক্ষেত্রে আমাদের তো এখন পর্যন্ত বোধহয় 100-র বেশি, প্রায় 200-র কাছাকাছি সদস্য নিহত হয়েছেন। তো সেই ক্ষেত্রে বিমান বাহিনীর ক্ষেত্রে সংখ্যাটা কেমন? বা বিমান বাহিনীর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে আমরা এই পর্যন্ত 7 জনের মতো নিহত হয়েছেন। তো আমাদের যদি বলি যে পর্যন্ত প্রায় 9,300 মতো লোক এই মিশন কমপ্লিট করেছেন। তো এর মধ্যে 7 জন, এটা ম্যাক্সিমামই আপনার নট অপারেশনাল কাজে যে ওরকম কিছু না, বা দায়িত্ব পালন করতে যে মারা গিয়েছেন। বাট রেবেলদের সাথে এঙ্গেজমেন্ট বা ওই ধরনের কোনো সিচুয়েশন হয়, কোনো আক্রমণ বা এই ধরনের আক্রমণের মধ্যে হয়নি, ওরকম হয়নি, হঠাৎ অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কথা। আরও একটু বিষয়ে জানবো, বিশেষ করে আমাদের যে প্রযুক্তিগত আমাদের যেই টুলসগুলো আপনারা ব্যবহার করেন, যে টুলসগুলো ব্যবহার করেন, সেটির ক্ষেত্রে আমরা প্রযুক্তির যে বিশ্বজুড়েই তো আসলে বিশ্বব্যাপী তো এখন প্রযুক্তির অনেকটা উন্নয়ন হয়েছে, সেই জায়গা থেকে আমরা কতটা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারছি, যেই যন্ত্রগুলো বা যেইগুলো আপনারা ব্যবহার করছেন, সেই জায়গাতেও একটু প্রযুক্তি বিষয়ে জানবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, একটু আপনার কাছে আলোচনা শুরু করি। প্রযুক্তির বাইরে আগে একটু আবারও একটু মাঠের অভিজ্ঞতা জানতে চাই যে সাধারণত আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী কোনো একটি জায়গাতে দায়িত্ব পালন করেছে, সেখানকার মানুষ বাংলা ভাষা শিখছে, বাংলা ভাষায় গান গাইছে, এরকমটি আমরা দেখে বেশ খুশি হয়েছি। তো এর আগের যে মুহূর্তটা, গান হয়তো শিখেছে, কিন্তু এর আগে যখন আপনারা প্রথম গিয়ে সেখানে নামলেন, এই যে ভাষাগত যে পার্থক্য, এটি আপনাদের পিসকিপিংয়ে কোনো সমস্যা হয় কিনা? কিছুটা সমস্যা তো অবশ্যই হবে, কারণ আমরা যখন কোনো একটা জায়গায় যাই, তারা যদি ইংরেজি জানে, সমাজের সবাই ইংরেজি জানে না। আমরা সাধারণত যেভাবে ইকুইপড হয়ে যাই, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, আবার আমাদের 1-2জন ইন্টারপ্রেটার থাকে, কিন্তু আমাদের সবাই আবার তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানে না। তো এটা আমরা ওভারকাম করি যেভাবে, সেটাই হলো সবচেয়ে চমকপ্রদ বিষয়। সেটা হলো আমরা তাদের ভাষা শেখার আগে দেখা যায় তারা বাংলা ভাষা বুঝে ফেলে বা শিখে ফেলে। আচ্ছা, ফলে এই ব্যারিয়ারটা খুব দ্রুত দূর হয়ে যায়। তারা কিভাবে শিখে যায়? আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকেই। আচ্ছা, আমাদের কাছ থেকেই। আর কিছু না শিখলেও সে একদম খুব কমন একটা ওয়ার্ড বন্ধু খুব দ্রুত শিখে ফেলে। বন্ধু বা আমি বাংলাদেশ ভালোবাসি, এরকম কিছু কিছু দিয়ে আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং এমনও হয়ে গেছে, দেখা গেল যে ইংরেজি বা ওখানকার লোকাল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ইভেন সোয়াহিলি, সাঙ্গুজে বা অ্যারাবিক যেটাই থাকুক না কেন, তারা কিছু কিছু ওয়ার্কিং বাংলা নিজেরাই শিখে এই একটা যোগাযোগ স্থাপন করে ফেলতে পারে। ফলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকলেও কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হালকা বাধা বিপত্তি থাকলেও এটা বড় ধরনের কোনো বিপত্তির দিকে আমাদেরকে নিয়ে যায় না, আমরা এটা কাটিয়ে উঠতে পারি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আমরা এখন যে দায়িত্ব পালন করছি সেক্ষেত্রে আসলে
আমরা কোন লেভেলে দায়িত্ব পালন করছি বা মানে অবস্থানটা এই ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় পদগুলোতে আমরা আছি কিনা বা একটু বর্তমান অবস্থা এবং এক্ষেত্রে আরও ডেভেলপমেন্টের কোনো সুযোগ রয়েছে কিনা বা এই জায়গা থেকে একটু আপনার মন্তব্য জানতে চাই। এই মুহূর্তে আমাদের একজন ফোর্স কমান্ডার আছেন। ফোর্স কমান্ডার হলো উনি মেজর জেনারেল র্যাঙ্কের এবং এটা ডেপ্লয়েড র্যাঙ্কের মধ্যে ফোর্স কমান্ডার অ্যাপয়েন্টমেন্টটা হলো হাইয়েস্ট। এরকম পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রায় 10 জনের মতো বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে। অর্থাৎ আমরা যদি ফিল্ডের কথা দেখি তাহলে বলবো যে একদম টপ লেভেলে আমাদের লোকজন ছিলেন এর আগে, এখনও আছেন। এর পরের ধাপে হয় সেক্টর কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসার যারা যায়, এই মুহূর্তে 3 জন আছেন। তো এরপরে ধরেন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেলগুলো তো আছেই। তো নেতৃস্থানীয় পর্যায়ে আমাদের অংশগ্রহণ রয়েছে। এখন নিউ ইয়র্কেও আমাদের ব্রিগেডিয়ার জেনারেল পদবীর অফিসার ছিলেন। আর আপনি যদি বলেন যে তাহলে সুযোগ আছে কিনা, এটা একটা চলমান পদ্ধতি বলতে পারেন। কারণ সবাই নিয়োগ পায় একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং এরপরে ওনার ভ্যাকেন্সির আবার কাউকে না কাউকে দিয়ে রিপ্লেস করতে হবে। কম্পিটিটিভ এক্সাম হয়, সিলেকশন হয়। তো এই সুযোগটা সবসময় থাকে। আমরা আশা করছি ভবিষ্যতে এই সুযোগ থাকবে আমাদের জন্য এবং এই ধারাও অব্যাহত রাখতে পারবো আমরা ইনশাল্লাহ। জি অবশ্যই, কারণ আমরা এই জায়গা থেকে এখন পর্যন্ত লিড দিয়ে যাচ্ছি এমনটি বলাই যায় শান্তি রক্ষার ক্ষেত্রে। একটু ক্যাপ্টেন মিনহাজউদ্দিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের এখন যে মোট যে সদস্য সংখ্যা রয়েছে সেটি সংখ্যার দিক থেকে সম্ভবত তৃতীয়। আমরা দীর্ঘদিন প্রথম অবস্থানে ছিলাম, 5000, এখন বোধহয় 5300 সামথিং সদস্য রয়েছেন, দায়িত্ব পালন করছেন। এই জায়গাটাকে একটু পরিষ্কার করবেন কিনা যে এই সংখ্যাটা আসলে কিভাবে নির্ধারিত হয় বা সামনের দিনগুলোতে যদি আমরা আমাদের আরও সদস্য, আমরা নিশ্চয়ই চাই যে দেশের প্রয়োজনে বা দেশের আর্থিক সহ নানান উন্নতির ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীতে আরও আমাদের সদস্য নিয়োজিত হোক, সেইখানে কি কি চ্যালেঞ্জ রয়েছে বা আমরা কিভাবে আরও ভালো করতে পারি? ধন্যবাদ রাসেল ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে মিশনের যে সংখ্যার যে বিষয়টা, সেটা আসলে ডিপেন্ড করে কতগুলো মিশন এই মুহূর্তে বিভিন্ন দেশ কর্তৃক পরিচালিত হচ্ছে, কতগুলো সংঘাতপূর্ণ জায়গা আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আগে যখন মিশনের যে সংখ্যাটা বললেন আমরা একসময় প্রথমে ছিলাম, তখন প্রায় অনেকগুলো দেশে একই সাথে মিশনগুলো পরিচালিত হতো। তো যেহেতু সেই দেশের একটা সময় পর্যন্ত মিশনগুলো পরিচালিত হওয়ার পরে দেশে শান্তি যেটা আসছে সেটা বিরাজমান, যেটা সংঘাতগুলো ছিল সেটা আবার শান্তিতে রূপান্তরিত হয়েছে, দেশগুলোতে স্থিতিশীলতা বজায় এসছে। তো সেই দেশগুলোতে কিন্তু তখন আস্তে আস্তে মিশনগুলো ক্লোজ হয়ে আসছে, যেমন মালিতে মিশন একটা ক্লোজ হয়ে আসছে, ডারফুরে ক্লোজ হয়ে আসছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর যে সদস্য এবং বাংলাদেশে যারা আছে তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ সেখানে নিয়োজিত ছিলেন। সো এই মিশনগুলো যখন ক্লোজ হয়ে গেছে তখন কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে হয়তো আমাদের সংখ্যাটা কমে আসছে। সো ভবিষ্যতে যদি এরকম হয় যে নতুন কোনো মিশন পরিচালিত হচ্ছে, সেখানে ডেফিনেটলি হয়তো বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে। এবং আপনারা জানেন যে একসময় বাংলাদেশে আমরা কিন্তু প্রায় বিগত 3 দশক ধরে বিভিন্ন দেশে আমরা মিশনগুলো পরিচালিত করে আসছি এবং মিশনে যখন একটা দেশ নিয়োজিত হয় তখন কিন্তু যেই দেশে মিশনটা পরিচালিত হবে তাদের কিন্তু একটা কনসেন্ট নেওয়া হয় যে তারা কাকে ওই দেশে শান্তিরক্ষা হিসেবে চায়। তো আমরা যদি একবারে শুরুর থেকে আসি তো আমরা বলতে পারি প্রায় এ পর্যন্ত 46টা দেশে কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ থেকে শুরু করে যারা আছেন তার মিশনে নিয়োজিত ছিলেন। সো আস্থার জায়গা থেকে আমাদের প্রফেশনাল যে পারফরমেন্স, দক্ষতার জায়গা থেকে ইট ইজ প্রুভেন, এবং এই জিনিসটা প্রুভেন হওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে মিশনে নিয়োজিত ছিলাম। সো আমি মনে করি যে ভবিষ্যতে যদি কোনো জায়গায় নতুন করে হয়, যদি এটা আমরা কখনোই প্রত্যাশা করি না, আমরা চাই আমরা শান্তিপ্রিয় দেশ এবং চাই সারা পৃথিবীতে শান্তিটা বিরাজমান থাকুক, বাট তারপরেও যদি কোনো দেশে এরকম প্রয়োজন হয় সেই প্রয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ আমরা সবসময় শান্তির জন্য সহযোগিতার হাত বাড়াবো এবং সেক্ষেত্রে হয়তো এই সংখ্যাটা আবার পুনরায় বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা বাংলাদেশ হিসাবে এটা কোনো বড় একটা আমাদের জন্য চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা, এটা জাস্ট সময়ের সাথে এটা পরিবর্তনশীল। আমাদের কাছাকাছি নেপাল বা রুয়ান্ডা সম্ভবত আমাদের কাছাকাছি অবস্থানে রয়েছে, মানে তারা কি আমাদেরকে ছুঁয়ে ফেলছে এরকম? মানে আমাদের জায়গাগুলো, বিষয়টা আসলে একেবারেই এরকম না। বিষয়টা হচ্ছে যেমন আপনি এখন আমাদের লেবাননে বাংলাদেশের একটা জাহাজ আছে, এখন হঠাৎ মনে করেন লেবানন মিশনটা ক্লোজ হয়ে গেল, বাট অন্যখানে হয়তো নেপালের একটা মিশন ছিল, সেই মিশনটা এখনও চলমান আছে। সো সেই ক্ষেত্রেই কিন্তু এই সংখ্যাটার একটা ফ্লাকচুয়েশন কম বেশি হচ্ছে।
সো এটা আসলে ভাবার কোনো কারণ নাই যে আমাদের আস্থার জায়গাটা আমরা হারিয়েছি, না সেটা না, আমরা আমাদের জায়গাতেই আছি। এবং আপনি যেই প্রশ্নটা প্রথমে বললেন যে আমরা যখনই যেই এলাকাগুলোতে মিশনে যাই তারা কিন্তু আমাদেরকে অত্যন্ত আপনভাবে গ্রহণ করেছে, এবং অনেক দেশের মিশনে কিন্তু মানে বিভিন্ন জায়গার নামকরণ বাংলাদেশের নামকরণ হয়েছে, এবং তারা আসলেও সত্যিকারই যে বাংলা ভাষার উপরে যথেষ্ট দক্ষতা অর্জনও করে। এবং আমরা সত্যিকারই বাংলাদেশি হিসাবে অন্যান্য দেশের সাথে যদি বলি যে আমাদের আসলে ডিফারেন্সটা কোথায়, কারণ সব দেশেই তো ফোর্সের লোকজনই যায়, তারা একই ট্রেনিং নেয়, তারাও পারদর্শী, তাদেরও নিবেদিতভাবেই কাজ করে। সো ওয়ার ইজ দ্য ডিফারেন্স? এই জায়গাটাতে আমি বলবো যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি যখনই একটা শান্তি রক্ষা বা শান্তিমূলক কোনো কাজে একটা নিয়োজিত হবেন, যে আপনার নিরপেক্ষতাটা প্রমাণ করা, আপনাকে আস্থাভাজনের জায়গাটা তৈরি করা। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু অত্যন্ত বন্ধুসুলভ একটা জাতি। সো আমরা যে কোনো জায়গায় গেলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা খুব সহজেই মানুষের সাথে কিন্তু একাকার হয়ে যায়, মিলে যেতে পারি, এবং তাদের পালসটা আমরা বুঝতে পারি। তো এই জায়গাতে কিন্তু বাংলাদেশকে আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে অলরেডি। এবং এটা কিন্তু এই জন্যই কিন্তু বাংলাদেশের মিশন ইগুলোতে আমরা সবসময় প্রশংসা পেয়ে এসেছি। তো আমি বলবো যে এটা আমাদের জন্য অবশ্যই জাতি হিসাবে অনেক বড় প্রাপ্তি। তার মানে এই না যে আমাদের সাহসিকতা, বাংলাদেশ অত্যন্ত, আমি বলবো এদেশের মানুষ আমরা দৃঢ়চেতা, আমরা স্বাধীন চেতা, এবং যখনই এদেশের মানুষের প্রয়োজন হয়েছে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি, এককভাবে। যেমন আমি যদি বলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, আমরা কিন্তু একটা সশস্ত্র সুসজ্জিত বাহিনীর এগেনস্টে সমগ্র জাতিগতভাবে আমরা দাঁড়িয়েছি, এবং আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এটি একমাত্র দেশ যেটি প্রয়োজনের জন্য ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছি। আমরা প্রয়োজনভাবে আবার দেখেছি যে 5 জুলাই মানুষকে, সারা সমগ্র বাংলাদেশের মানুষকে একটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এবং একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি 5ই আগস্ট। সো সামগ্রিকভাবে দেশে এবং বিদেশে আমরা কিন্তু বন্ধুসুলভ বা যেটাই হই, কিন্তু প্রয়োজনের খাতিরে আমরা কিন্তু আমাদের দৃঢ় সংকল্প এবং আমাদের যে প্রয়োজন যেটা, সেটা থেকে আমরা কিন্তু কখনোই আমরা বিচ্যুতি ঘটেনি। এবং আমরাও যখন বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে গেছি, আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে কখনোই বিচলিত হইনি। অবশ্যই অনেক প্রতিবন্ধক এসছে, অনেক চ্যালেঞ্জ এসছে, আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, এবং তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, এবং তারা আমাদের সূর্য সন্তান। তো মিশনে এই চ্যালেঞ্জটা থাকবেই, বাট বিশ্ব শান্তিতে বাংলাদেশকে আমরা যেভাবে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সবার সামনে তুলে ধরেছি, এটা আমি মনে করি যে এটা আমাদের সকলে এটা প্রশংসার দাবিদার। আপনি শহীদদের কথা বলছিলেন, তারা আসলে হয়তো বিমান বাহিনীর কথা আমরা একটু আগে শুনছিলাম, এছাড়া যে অন্যান্য বাহিনীর ক্ষেত্রে যদি বলি যে তারা আসলে কিভাবে মারা যান, মানে অ্যাক্সিডেন্টাল ঘটনাগুলো ঘটে নাকি? অ্যাক্সিডেন্ট আমি সবসময় বলবো না। অনেক সময় যেমন আমাদের নৌবাহিনীতে এ পর্যন্ত 4 জন নৌ সদস্যকে আমরা হারিয়েছি, যারা শান্তি রক্ষার জন্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ তারা বিসর্জন দিয়েছেন, এবং একটা ছিল এর মধ্যে অন পেট্রোলে তারা ছিল, এবং হঠাৎ করেই সেখানে অ্যাম্বুশ হয়, এবং একজন নৌ কর্মকর্তা সরাসরি তিনি গুলিবিদ্ধ হন। এবং প্রত্যেকটা জায়গাতেই আসলে মোর অফ জায়গাগুলোকে অ্যাক্সিডেন্ট বলা যাবে না, কারণ আমরা কিন্তু একটা সংঘাতপূর্ণ জায়গাতেই আমরা যাচ্ছি। সো লাইফের সেফটি আমরা নিচ্ছি ঠিক আছে, বাট সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর রয়েই যাচ্ছে, এবং সেখানে ক্যাজুয়ালিটির সম্ভাবনা এটা থেকে যায়। তো তারপরেও আমরা বলবো যে আমাদের যে প্রশিক্ষণ এবং যারাই নিয়োজিত থাকতেছেন তাদের যে মনোবল এবং দৃঢ়চেতা, এবং সবাই তারা কিন্তু একটা অ্যালার্ট অবস্থায় থাকে। এই জন্যই আপনি দেখবেন যে গত প্রায় 3 দশক ধরে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে মিশন করছি। সেখানে আমরা যদি বলি যে ক্যাজুয়ালিটির সংখ্যা 4, আমার মনে হয় যে এটা খুব বেশি না, এটা অনাকাঙ্ক্ষিত, বাট সংখ্যাটা হয়তো মানে খুব বেশি এখন পর্যন্ত নাই। একটু যেতে চাই গ্রুপ ক্যাপ্টেন বিএম হাসান মাহমুদ, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেটি আপনার কাছে বলছিলাম শুরুতে, যে একটু প্রযুক্তির বিষয়েও জানতে চাইবো, যে আমাদের যে হেলিকপ্টারগুলো তো সাধারণত শান্তিরক্ষী মিশনে ব্যবহৃত হয়, আমরা হয়তো সাধারণ চোখে দেখি বা শুনি বিভিন্ন জায়গা থেকে যে অনেক অত্যাধুনিক হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের টুলস এখন আবিষ্কৃত হয়েছে প্রযুক্তির উন্নয়নের ফলে। আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কোন মানের, বা সেগুলো এই প্রতিযোগিতার সাথে টিকে থাকার মতো কিনা? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু আগের প্রশ্নটার সাথে একটু
অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এখন 1 থেকে বা 3-এ আসে ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে, আমি এটাকেও আমাদের একটা সাকসেস হিসাবে ধরব। কারণ আপনি যদি দেখেন যে যেসব দেশ 1 বা 2 নম্বরে আছে, ইথিওপিয়া বা রুয়ান্ডা, এইসব দেশে আমরা একসময় মিশন করেছি, আমরা ওদেরকে শিখিয়েছি এবং ওরা আমাদের বিপসট বলেন, আমাদের স্টাফ কলেজ বলেন, এইসব জায়গায় এসে ওরা শিখে গিয়েছে। এবং এখন যে একটা ট্রেন্ড আছে আফ্রিকাতে যে লোকাল প্রবলেমের লোকাল সলিউশন, সো অনেক ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়নের দেশগুলোকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে হয়তো আফ্রিকান দেশগুলা এখন একটু এগিয়ে আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে ধরেন যেটা বলে আপনি যে টেকনোলজি বা এভিয়েশন অথবা যে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, এগুলোতে আবার ওরা আমাদের সমকক্ষ এখনো হতে পারেনি। তো ওইসব ক্ষেত্রে আমাদের স্কোপ রয়ে যায়। আপনি টেকনোলজির কথা বললেন, ইউএনের ডেপ্লয়মেন্টের আগে ইউএন এভিয়েশন ম্যানুয়াল অনুযায়ী প্রত্যেকটা এয়ারক্রাফটের সার্টেন ক্রাইটেরিয়া লাগে, ইকুইপমেন্ট কী কী লাগবে স্ট্যান্ডার্ড। সো ওইগুলো কিন্তু ইউএনের ইন্সপেকশন টিম এসে আমাদের বাংলাদেশে চেক করার পরে দেন ওই এয়ারক্রাফট বা হেলিকপ্টার ইউএন মিশনে যায়। বর্তমানে আমাদের MI সিরিজের হেলিকপ্টার আছে, তো আমরা শুরু করেছি ধরেন MI-17 হেলিকপ্টার দিয়ে। পরবর্তীতে MI-171, এটার একটা ইমপ্রুভ ভার্সন, সেইটা আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লেস করা হয়েছে। এখন আমরা মিশনগুলো করছি MI-171 SH, সবচেয়ে আধুনিক যেটা MI সিরিজের মধ্যে, ওইটা আমরা এখন ইউজ করছি। তারপরে যখন ইউএন থেকে রিকোয়ারমেন্ট আসলো যে আমাদের সব এয়ারক্রাফট, যেহেতু আমি নাইট ফ্ল্যাঙ্গের কথাটা বললাম যে NBG কমপ্লায়েন্ট হতে হবে, সো আমাদের সবগুলো হেলিকপ্টারকে কিন্তু NBG কমপ্লায়েন্ট করতে হয়েছে। সেই জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট সব চেঞ্জ করতে হয়েছে, পেইন্টিং স্কিম বলেন, লাইটিং সব চেঞ্জ করতে হয় যখন এটা এয়ারক্রাফটকে NBG কমপ্লায়েন্ট করতে হয়। তো সবসময় যে একদম কাটিং এজ টেকনোলজি যেটা, ওইটাই ইউএন কিন্তু রিকোয়ারমেন্ট হিসেবে প্লেস করে এবং আমাদেরকে ওর সাথে মিলিয়ে যেতে হয়। আমাদের এয়ারক্রাফট হয়তো অনেক সময় যেমন আমাদের C-130 আছে, C-130 আপনি জানবেন যে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। আমাদের এই C-130 এয়ারক্রাফট দেখা যাচ্ছে যে পেভড রানওয়ে ছাড়া দেন কাঁচা মাটির রানওয়ে ওইখানেও ল্যান্ড করছে কঙ্গোতে। সো এয়ারক্রাফট অনুযায়ী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমরা আসলে অপারেট করছি এবং এই ফ্লাইট সেফটিটাকে কিন্তু ইউএন সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। এয়ারক্রাফটের ফিটনেস আমাদের ইভেন ডেপ্লয়মেন্ট করার পরেও ওরা এসে চেক করে, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওরা চেক করে। আপনি হয়তো জানেন যে আমরা এয়ারক্রাফটের এগেনস্টে একটা রিএম্বার্সমেন্ট পাই, যেমন ধরেন হেলিকপ্টারগুলো আমাদের যা আছে পার আওয়ার ফ্লাইংয়ের জন্য এখন বাংলাদেশ গভর্নমেন্ট ইউএনের কাছ থেকে $4,500 পার আওয়ার ফ্লাইংয়ের জন্য পাই। C-130 ফ্লাইংয়ের জন্য আমরা পাই $7,000 পাই পার আওয়ার ফ্লাইংয়ের জন্য। তো আপনাকে এটা জাস্ট স্ট্যাটিস্টিক্স দিই, আমরা এই পর্যন্ত পাই 80,000 আওয়ার্স ফ্লাই করেছি, 80,000 ঘন্টা। তো আমি যদি কোনো ইনস্ট্রুমেন্ট আমার নষ্ট থাকে, সে কিন্তু আমাকে ওই ইনস্ট্রুমেন্টের জন্য যে রিএম্বার্সমেন্ট ওইটা কেটে রাখবে। সে যখন ইন্সপেকশন আসবে, সে যদি দেখে যে আমার এয়ারক্রাফটের কোনো পার্টিকুলার ইকুইপমেন্ট কাজ করছে না, তখন কিন্তু আমি রিএম্বার্সমেন্টটা পাবো না। তো এই জন্য আমাদেরকে সবসময় ওইদিকে খেয়াল রাখতে হয় এবং বর্তমানে যে টেকনোলজি আছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদের এয়ারক্রাফটগুলো আপগ্রেড করতে হয়। আরেকটি বিষয়ও জানতে চাইব, বিশেষ করে শান্তিরক্ষী মিশনের নারী সদস্যরাও কাজ করছেন এখন, সেটি নিয়ে একটু জানবো। তবে তার আগে আমি আবার একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম যে নারী সদস্যরাও তো দায়িত্ব পালন করছে। জাতিসংঘের যে হিসেব, সেখানে সম্ভবত 22% নারী সদস্যের একটি নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের তথ্য অনুযায়ী যতদূর আমি জানলাম যে 18% পর্যন্ত বোধহয় আমরা নিয়োগ করতে পেরেছি সর্বমোট হিসেবে। একটু জানতে চাই যে আসলে এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কতটা এগিয়ে যাব বা ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? নারীদের অংশগ্রহণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে একটা প্রশংসনীয় বিষয়। আমরা সাধারণভাবে নারীদেরকে যেভাবে দেখি, একটা রক্ষণশীলভাবে দেখার চেষ্টা করি, কিন্তু যদি জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকায় একজন নারীর কথা চিন্তা করি, তখন আমরা দেখি যে আমাদের সমাজের, আমাদের পাশের বা আমাদের ঘরের নারীরা বহির্বিশ্বে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে।
এবং যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ এখন পর্যন্ত আমাদের সামনে রেখেছে, আমরা চেষ্টা করছি যেন এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারি। এটার বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা আছে। এটা প্রশিক্ষণ এবং স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত করা, তারপরে যেসব কাজে নারীদেরকে নিয়োগ করলে তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যাবে ওই ধরনের কাজে আমরা নারীদেরকে নিয়ে যাচ্ছি মিশন এলাকাতে। ফলে আগে যে কাজগুলোতে আমরা সাধারণত পুরুষকেই দেখতাম, এখন অনেক ক্ষেত্রে এখানে নারীদেরকেও দেখছি। এমনকি ফোর্স প্রোটেকশনের মতো স্পেসিফিক কিছু কাজেও এখন দেখা যাচ্ছে যে পুরুষদের সাথে সমানভাবে নারীরাও কাজ করছে। তো আমরা আশাবাদী যে জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা দিয়েছে, আশা করছি আমরা ওই লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। একটু গ্রুপ ক্যাপ্টেন বি এম হাসান মাহমুদ, একটু আপনার কাছ থেকে জেনে আসি আরেকটি বিষয়, নারীদের বিষয়ে, যে দায়িত্ব পালনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের মধ্যে পড়েন নারী সদস্যরা? সাধারণত সবার ক্ষেত্রে তো একই রকমের হতে পারে বা কখনো কখনো হয়তো আলাদা চ্যালেঞ্জ হতে পারে, একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের এয়ারফোর্স থেকে প্রথমবারের মতো নারী সদস্য ইউএন মিশনে গিয়েছে 2008 সালে। তখন কন্টিনজেন্টের অংশ হিসেবে গিয়েছে। সো কন্টিনজেন্টে যেহেতু সবাই একসাথে থাকে, ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। যখন তারা ধরেন মিলিটারি অবজারভার বা স্টাফ অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় ডেপ্লয় হয়, তখন হয়তো তাদেরকে একা একা থাকতে হয়। তো ওই সময় সিকিউরিটি জায়গায় দেখেই তারা থাকে বা অন্যান্য যে মেম্বার আছে তাদের সাথে থাকে। তো খুব একটা এখন পর্যন্ত আমরা প্রবলেম ফেস করিনি। বাংলাদেশ এয়ারফোর্সের এই পর্যন্ত 151 জন ফিমেল অফিসার ইউএন মিশন সম্পন্ন করেছেন, যার মধ্যে 2018 সাল থেকে নিয়মিত আমাদের ফিমেল পাইলটরাও অংশগ্রহণ করেছে, যেটা ইউএন পিসকিপিং এভিয়েশনে ফার্স্ট ফিমেল পাইলট 2018 সালে যারা গিয়েছে। এখনও 2 জন আমাদের ফিমেল পাইলট আছে কঙ্গোতে, এছাড়াও আরও 5 জন স্টাফ অফিসার আছে। তো দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই। আপনার ফিমেল অফিসার বলেন বা আমাদের যে মেল অফিসার, কোনো ডিফারেন্স নেই। ইউএন ওইভাবে ডিফারেন্সে ট্রিট করে না, তবে ওদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। আপনি জানেন যে ইউএনের ম্যান্ডেটের এখন মেইন জিনিসটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিলিয়ান্স। তো দেখা যায় এই ধরনের যুদ্ধ যেসব দেশে আছে ওইখানে নারী এবং শিশুরাই কিন্তু বেশি ভিক্টিমাইজ হয়। সেক্ষেত্রে একটা ফিমেল পিসকিপার ওদের যত কাছাকাছি যেতে পারবে বা ওদের মিশে যেতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংটা হবে, সেটা আসলে হয়তো পুরুষ পিসকিপারের পক্ষে সম্ভব হয় না। তো এই জন্য আপনি যেটা বলছেন ইউএন যে টার্গেট দিয়েছে, বাংলাদেশ ইজ ট্রাইং টু অ্যাচিভ দ্যাট। বাট আমাদের মনে রাখতে হবে যে ওই ধরনের অ্যাপয়েন্টমেন্ট এবং ওই ধরনের প্রশিক্ষণের পরেই শুধুমাত্র তারা যেতে পারবে। তো সেই হিসেবে বলবো যে বাংলাদেশ ইজ ডুইং গুড আপ টু দিস। সেক্ষেত্রে কি আমরা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা নিশ্চয়ই আছে আপনাদের? আমাদের বাড়ানোর অবশ্যই পরিকল্পনা আছে, বাট যেটা বললাম যে যেমন আমাদের এয়ারম্যানের ক্ষেত্রে এখনও নারীদের পার্টিসিপেশন হয়নি, বিকজ তারা নিউলি আমরা ইন্ডাক্ট করেছি ফিমেল সোলজারদেরকে। তো সেই ক্ষেত্রে তাদের সেই সিনিয়রিটিটা আসতে হবে, সেই প্রশিক্ষণগুলো নিতে হবে, তারপরে তারা যেতে পারবে। তো এটা কিছু ধাপে ধাপে হবে। ছোট করে আরেকটা বিষয় জানতে চাই, এই যে আপনি এর আগের পর্বে বলছিলেন যে বাংলাদেশ সরকার একটি অংশের রেভিনিউ একটি আর্ন করে আসলে জাতিসংঘের কাছ থেকে এই শান্তিরক্ষী মিশনের মাধ্যমে। এর পাশাপাশি এই যে আমাদের একটি রাষ্ট্রীয়ভাবে আর্থিক এক ধরনের আমরা সুবিধা পাবো শান্তিরক্ষী মিশনের মাধ্যমে বা পাচ্ছি, এর বাইরে এই শান্তিরক্ষা মিশনের পরে দক্ষতা অর্জনের জায়গা থেকে আমরা সশস্ত্র বাহিনী কতটা উপকৃত হচ্ছি? আমার মনে হয় যে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা যখন কুয়েতে ফার্স্টে মিশনে যাই, তখন আমাদের হেলিকপ্টারগুলোকে ইউএন বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঠাতো, আপনি IL-76। তো ওই এয়ারক্রাফটগুলোর ভিতরে আমরা আমাদের হেলিকপ্টার দিয়ে দিতাম এবং এটা নিয়ে ইউএন ডেভেলপমেন্ট জায়গায় নিয়ে যেত। তো আমাদের এমন হলো যে 2004 সালে আপনি যদি মনে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে সুনামি হয়, তখন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের কাছে হেলিকপ্টারের সাহায্য চায়, কিন্তু আমরা হেলিকপ্টারটা এখানে কীভাবে পাঠাবো? তখন আমাদের যে অভিজ্ঞতাটা, আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের যে C-130 এয়ারক্রাফট আছে
why not we utilize them? So this is the first time যে আমাদের নিজস্ব হেলিকপ্টার আমাদের সীমান্তজুড়িতে নিয়ে একটা মালদ্বীপে এবং একটা শ্রীলঙ্কাতে ডিপ্লয় করি। তো এই যে অপারেশনাল যে প্রফিসিয়েন্সিটা আসলো, এটা কিন্তু ওই যে আমরা কুয়েতে 5 বছর 6 বছর অপারেট করেছি বাই দিস টাইম, ওইখান থেকে এসেছে। তো বোথ ওয়ে লার্নিং অ্যাকচুয়ালি ফর আস। ক্যাপ্টেন মোহাম্মদ মিনহাজউদ্দিন, একটু আপনার কাছে জানতে চাই, চ্যালেঞ্জ নিয়ে আমরা বলছিলাম বা কথা বলছিলাম যে কী কী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সাধারণত এক একটা জায়গায় এক এক ধরনের চ্যালেঞ্জ পড়তে হয়, যেটি আপনাদের আলোচনার মধ্যেই উঠে এসেছে। আপনারা বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু আপনারা বিশ্ব শান্তিরক্ষায় যেমন সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন, দেশের ভেতরেও নানান চ্যালেঞ্জের বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা দায়িত্ব পালন করেন। দেশের মধ্যে শান্তি রক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন সময় যে চ্যালেঞ্জের মধ্যে পড়তে, সেই চ্যালেঞ্জগুলো আসলে কেমন, বিশেষ করে সাম্প্রতিক সময়ের কথাও যদি জানতে চাই। আমি আপনার প্রশ্ন ধরে একটা জিনিস বলবো যে সশস্ত্র বাহিনী কিন্তু আসলে বহিঃশত্রুর মোকাবেলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করে থাকি। এটা হচ্ছে আমাদের কিন্তু প্রধান দায়িত্ব যদি আমি বলে থাকি। এছাড়া দেশের বিভিন্ন যেমন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আপনার বন্যা কবলিত হতে পারে, যে কোনো ধরনের ইনসিডেন্টাল হতে পারে, তারপরে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আমাদের একটা অগ্রণী ভূমিকা থাকে। যদি সেটা সরকার মনে করে যে না, এখানে একটা সশস্ত্র বাহিনীর অবদান রাখার সুযোগ আছে এবং সেই ক্ষেত্রে যদি আমাদেরকে নিয়োজিত করা হয়, আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দায়িত্বটা অত্যন্ত নিষ্ঠতা এবং সততার সাথে পালন করে থাকি। এবং আমরা যেই বিষয়টা সবসময় মনে রাখি, যেটা আমরা জনগণকে সাথে নিয়ে, আমরা কিন্তু জনগণের একটা অবিচ্ছেদ্য অংশ। সো জনগণের আকাঙ্ক্ষাটা যাতে আমাদের মাধ্যমে পূরণ হয়, আমরা কিন্তু সাধারণ যে মানুষ আছে আমরা কিন্তু তাদেরই একটা পরিবারের অংশ। সো আপনি সর্বক্ষেত্রেই দেখবেন যে বিভিন্ন সময় দেশে যখনই ক্রান্তিকালের একটা সৃষ্টি হয়েছে, যে কোনো দুর্যোগের সৃষ্টি হয়েছে, সমস্ত সশস্ত্র বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। আমরা যদি কিছুদিন আগে বন্যার কথা বলি, সেখানেও সশস্ত্র বাহিনীর একটা উল্লেখযোগ্য অবদান ছিল। আমরা যদি 5ই আগস্টের কথাও বলি, সেখানেও কিন্তু অত্যন্ত আমি বলবো যে একটা দায়িত্বশীল অবস্থা থেকে কিন্তু জনগণের পাশে সশস্ত্র বাহিনী ছিল, এখনো থাকতে হচ্ছে এবং এখনো কিন্তু এটা কন্টিনিউশন আছে। আমরা কিন্তু আমাদের ফোর্সগুলো এখনো ডিপ্লয়মেন্ট আছে এবং উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা যেরকম বহির্বিশ্বে যেমন আমরা শান্তির জন্য নিয়োজিত আছি, শান্তি প্রতিষ্ঠা করছি, আমাদের দেশকেও যাতে আমরা সবসময় এই শান্তিটা বিরাজমান থাকে, দেশ এবং ক্রমাগতভাবে উন্নতির দিকে ধাবিত হয়। এবং এই দায়িত্বটা আমরা মনে করি যে অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমরা করে যাচ্ছি এবং এখানে ডিসপিউট বা আসার সুযোগ একেবারেই নেই এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং বিশ্ব পরিমণ্ডল সহ বাংলাদেশে এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে সুনাম, সেটি অব্যাহত থাকুক। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকে 24 ঘন্টা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।